আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। এছাড়া কারিগরি শিক্ষা অঙ্গনের সকল কর্মকর্তাবৃন্দ, A2I এর সকল কর্মকর্তাবৃন্দকে এই মহতী উদ্যোগ নিয়ে শিক্ষা অঙ্গনকে প্রসারিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার পূর্বে আমি আমার পরিচয় উপস্থাপন করছি। আমি প্রকৌশলী শেখ মোহাম্মদ সাজেদুল আনোয়ার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং খাতা কলম নিয়ে উপস্থিত আছো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, ওকে। তাহলে মূল আলোচনায় আসা যাক। আজকের আলোচনার বিষয় ইলেকট্রিক্যাল সার্কিট 16671 পর্ব বা সেমিস্টার দ্বিতীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোমেডিক্যালের একটি বিষয়। আজকের লেকচার 6, অধ্যায় 5, এসি সার্কিট ও এসি পদ্ধতির প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা। শিখন ফল, এই অধ্যায়ে আমরা যা যা শিখতে পারবো: 1. এসি সার্কিটের সংজ্ঞা, 2. এসি সার্কিটের সুবিধা ও অসুবিধা, 3. ফ্লাকচুয়েটিং ডিসি, 4. ডিসি ও এসি সার্কিটের তুলনামূলক পার্থক্য, 5. বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব, 6. এসি ভোল্টেজের উৎপাদন প্রক্রিয়া। তাহলে আসা যাক এসি ভোল্টেজ ও এসি কারেন্ট ও এসি সার্কিটের সংজ্ঞা। তার প্রথমে আমরা এসি ভোল্টেজ বা এসি কারেন্ট কি এটা শিখবো। তাহলে দেখো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা সংজ্ঞা উপস্থাপন করেছি যে ভোল্টেজের বা কারেন্টের দিক সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে এসি ভোল্টেজ বা এসি কারেন্ট বলে। আমরা নিচে একটি চিত্র অঙ্কন করেছি। চিত্রে আমরা দিয়েছি, দেখো এখানে একটা সাইন ওয়েভ দিয়েছি। এই সাইন ওয়েভটা এই 0 থেকে শুরু হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পায় একটা চূড়ান্ত পজিশনে গেছে, স্যাচুরেশন পজিশন বা পিক পয়েন্ট বলা হয়। এই পিক পয়েন্ট গেছে, আবার আস্তে আস্তে ওই পজিশনটা নিচের দিকে নামতেছে, আবার নেগেটিভ দিকে একই অবস্থা এভাবে কি করছে, অর্থাৎ দিক পরিবর্তন করছে। এই কারণে বলছি যে ভোল্টেজের বা কারেন্টের দিক সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে এসি ভোল্টেজ বা এসি কারেন্ট বলে। আমরা এই দিক দিয়ে টাইমিং দেখাচ্ছি, এই সময়ের সাথে এটা এসি ভোল্টেজটা কি মান বাড়তেছে এবং কমতেছে। এখন আসো এসি সার্কিট। যে সার্কিটে অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয় তাকে এসি সার্কিট বলা হয়। অথবা আমরা বলছি একটা সার্কিট যা সকল সার্কিট উপাদানের মধ্য দিয়ে অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয় সেই সার্কিটকে এসি সার্কিট বলে। তা দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা এসি সার্কিটের চিত্র অঙ্কন করে দিয়েছি তোমাদের। এখানে ভোল্টেজ V = V ম্যাক্সিমাম cos ওমেগা টি দেওয়া আছে, এখানে সাইন দেওয়া আছে, সাইন চিহ্ন, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা এসি সার্কিট। দেখো এই সার্কিটের মধ্যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই টি সময় আমরা দিয়েছি, এখানে টি সময় দিয়ে দেখানো হচ্ছে, ব্র্যাকেট দিয়ে আমরা বুঝিয়েছি। এবং এই সার্কিটের মধ্যে তিনটা এলিমেন্ট বা উপাদান আমরা রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স দ্বারা চিহ্নিত করেছি, এখানে আমরা প্রতীক দিয়েছি। তাহলে এই তিনটা এলিমেন্টের ভিতর দিয়ে এই আই কারেন্টটা প্রবাহিত হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা এসি সার্কিট। দেখো বন্ধুরা, আবার আমরা বলতেছি যে এসি সার্কিটের সংজ্ঞাটা, যে সার্কিটে অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয় তাকে এসি সার্কিট বলে। অথবা একটি সার্কিট যা সকল সার্কিট উপাদানের মধ্য দিয়ে অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্টকে এসি সার্কিট বলে। এই যে আমরা এই এলিমেন্টগুলোর ভিতর দিয়ে এই কারেন্ট প্রবাহিত হচ্ছে, সুতরাং আমরা এটা অল্টারনেটিং কারেন্ট বলতে পারি। এখানে পাশে আমি একটা চিত্র দিয়েছি, আর একটা চিত্র যেটার মধ্যে আমরা এসি একটা ওয়েভ বললাম, এই ওয়েভের উপরে আমরা একটা আবার ডাইরেক্ট একটা লাইন দিয়েছি, এটাকে আমরা ডিসি কারেন্ট বোঝানোর জন্য দিয়েছি। অর্থাৎ সময়ের সাথে এই ডিসি কারেন্টের মানের কোনো পরিবর্তন, অর্থাৎ এটার দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, সোজা একই দিকে চলতেছে, সুতরাং এটাকে আমরা ডাইরেক্ট কারেন্ট বলছি। এবং নিচে একটা ভেরিয়েবল ওয়েভ দিয়েছি, অর্থাৎ এটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে। আবার উপর একটা পালসেটিং ডিসি আমরা দেখেছি, এখানে ভার্টিক্যাল ভাবে দেখো কারেন্ট এবং ভোল্টেজকে আমরা চিহ্নিত করেছি, এবং হরাইজন্টাল ভাবে আমরা টাইম অর্থাৎ সময়কে উল্লেখ করেছি। তাহলে বন্ধুরা, আমরা এখানে এসি ভোল্টেজ, এসি কারেন্ট এবং এসি সার্কিট সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা এসি সার্কিটের সাইন ওয়েভের ব্যবহারের কারণটা কি এগুলো আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো, এক নম্বর আমরা দিয়েছি যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে সাইন ওয়েভ প্রয়োগ করলে অন্যান্য ওয়েভের তুলনায় আউটপুট বা রেসপন্স ভালো পাওয়া যায়, এই কারণে আমরা কি করি, সাইন ওয়েভটা ব্যবহার করি। দুই নম্বর আমরা কি বলেছি, সাইন ওয়েভ সম্পূর্ণ এসি রাশিগুলো যেমন ভোল্টেজ বা কারেন্ট ইত্যাদির হিসাব নিকাশ সহজ হয়। তাহলে আমরা সহজে হিসাব নিকাশ করতে পারি কারেন্ট, ভোল্টেজ, এই যে রাশিগুলো আছে।
তাহলে এগুলো সাইন ওয়েভ থাকলে আমরা সহজে হিসাব নিকাশ করতে পারি। 2 নম্বরে দেখো, যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে সাইন ওয়েভ প্রয়োগ করলে হারমোনিক্স জনিত ব্যাঘাত কম হয়। অর্থাৎ হারমোনিক জনিত যে ত্রুটি বা সমস্যাটা দেখা দেয় সাধারণত ওয়েভের মধ্যে ক্ষেত্রে, সেই ত্রুটিটা সাধারণত একটু কম হয় আমরা যদি এই এসি সাইন ওয়েভটা ব্যবহার করি। আমরা অনেকে এই হারমোনিক্স কি, এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে জানার জন্য। হারমোনিক্সটা মূলত একটা জটিল ওয়েভ আর সাধারণ ওয়েভ দুইটার মিশ্রণের ফলে একটা ডিস্টরশন জাতীয় একটা ওয়েভের সৃষ্টি হয়, যেটা সমস্যা সৃষ্টি করে, সেটাকে আমরা হারমোনিক্স বলে থাকি। তাহলে এই সমস্যাটা কম হয়। নিচে দেখো 4 নম্বর আমার দিয়েছে, যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে সাইন ওয়েভ প্রয়োগ করলে নয়েজ কম হয়, অর্থাৎ গোলযোগ বা ত্রুটি কম দেখা যায়, ভালো ফলাফল পাওয়া যায়, এফিসিয়েন্সি আমরা ভালো পেতে পারি। এই কারণে আমরা সাইন ওয়েভটা ব্যবহার করি। তাহলে আসো বন্ধুরা, আমরা এই এসি সার্কিটে বিভিন্ন প্রকার ওয়েভের চিত্র এখানে আমি উপস্থাপন করেছি, যে এসি সার্কিটে আমরা এই ওয়েভ ফর্মগুলো সাধারণত ব্যবহার করি। দেখেন একটা সাইন ওয়েভ ফর্ম আমরা দিয়েছি, এরপরে এই জায়গায় আমরা একটা স্কোয়ার ওয়েভ ফর্ম দিয়েছি, এবং নিচে আমরা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম দিয়েছি, এবং এই পাশে দেখো ট্রাপিজয়েড ওয়েভ ফর্ম দিয়েছি আমরা। এই ওয়েভ ফর্মগুলো মূলত এসি সার্কিটের মধ্যে আমরা ব্যবহার করে থাকি, তবে সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা সাইন ওয়েভ। তাহলে আমরা এই সাইন ওয়েভটা নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আমি একটা সাইন ওয়েভ অঙ্কন করেছি তোমাদের। এরকম একটা ওয়েভ দেওয়া আছে। আমরা সাইন ওয়েভ মূলত জানি যে একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বিশেষ চুম্বকের মাঝখানে যদি একবার সম্পূর্ণটা একবার আবর্তিত হয়, তাহলে একটা সাইন ওয়েভ বা একটা সাইকেল সৃষ্টি হয় বা একটা ওয়েভের সৃষ্টি হয়, সেটাকে আমরা সাইন ওয়েভ বলে থাকি। দেখো এখানে বন্ধুরা, এই জিরো পজিশন থেকে আস্তে আস্তে বেড়ে এই একটা লাল পজিশন আমি দিয়েছি এখানে। এখানে আমরা এটা বলছি পিক ভ্যালু অথবা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এটা রিলেশন টু জিরো, অর্থাৎ এই যে একটা ভার্টিক্যাল হরাইজন্টাল ভাবে আমরা একটা ডট ডট যেটা লেখা দিয়েছি, এটা এখানে জিরো পজিশন ধরছি। এই জিরো সাপেক্ষে আমরা এই ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা রেফারেন্স হিসাবে এটা রেফারেন্স ধরে আমরা এই ম্যাক্সিমাম ভ্যালুটা ধরি। তাহলে এখানে দেখো এই পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালুর নিচে একটা ভ্যালু দেওয়া আছে আরএমএস ভ্যালু। এই আরএমএস ভ্যালুটা আমরা এখানে আরএমএস ভ্যালু সমান বি ম্যাক্সিমাম ইনটু 0.707 হিসাবে লিখতে পারি। আবার দেখো বন্ধুরা, এখানে আমরা এই আরএমএস ভ্যালুর নিচে আরেকটা এভারেজ ভ্যালু দেখিয়েছি। এভারেজ ভ্যালু সমান সর্বোচ্চ ভোল্টেজ এবং 0.637 দ্বারা যদি আমরা গুণ দেই, তাহলে আমরা এভারেজ ভ্যালুর মান পাই। এখানে আমরা এই বি ম্যাক্সিমাম বা বি পিক ইনটু 0.636 দেখিয়েছি তোমাদের। আবার দেখো বন্ধুরা, এখানে আমরা লিখছি সেন্টার লাইন মে অলসো বি জিরো। সেন্টার লাইনটা আমরা এই লাইনটা আমরা জিরো হিসেবে কল্পনা করি, অর্থাৎ এই হরাইজন্টাল লাইনটা। আর ভার্টিক্যাল ভাবে আমরা ভোল্টেজ, তাহলে দেখো এই যে সর্বোচ্চ উপরে পজিটিভ দিকে এবং এই নেগেটিভ দিকে সর্বোচ্চ যে পজিশন আছে, এই দুইটাকে আমরা পিক টু পিক ভ্যালু বলি। আর একটা শুধু উপরের পজিটিভটাকে আমরা শুধুমাত্র পিক ভ্যালু, অথবা নিচেরটাকে আমরা পিক ভ্যালু হিসাবে ধরি। আমরা দেখো পাশে আবার এইগুলো একটু লিখে তোমাদের দেখিয়ে দিয়েছি একটা ওয়েবের মাধ্যমে। দেখা এখানে আমরা এই যে একটা ওয়েবের অল্টারনেশন, অর্থাৎ অর্ধেক অংশ আমরা কল্পনা করি, অথবা একটা সাইন ওয়েভে আমরা নিলাম। তাহলে দেখো এই যে এই পজিশনটা, এটা আমরা এভারেজ ভোল্টেজ ধরেছি, অর্থাৎ জিরো থেকে এই যে এই পর্যন্ত মানটা, এটা এভারেজ ভ্যালু মান ধরেছি। এরপর আরেকটু উপরে একটা ভ্যালু ধরেছি আমরা আরএমএস ভ্যালু ধরেছি, এবং এই যে এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই যে জিরো লেভেলের যে পজিশন আছে, এর থেকে ম্যাক্সিমাম বা পিক যে ভ্যালুটা আছে, এই যে এই এমপ্লিটিউড যেটা আছে, এই এমপ্লিটিউডটাকে আমরা পিক ভ্যালু হিসেবে ধরি। আর নিচে একটা পিক ভ্যালু আছে আমাদের নেগেটিভ দিক দিয়ে। তাহলে পজিটিভ উপরের দিক দিয়ে এবং নিচের দিকে নেগেটিভ, এই দুইটা মিলে হয় পিক টু পিক ভ্যালু। আমরা এখানে আরেকটা ওয়েবের মাধ্যমে দেখিয়েছি বন্ধুরা। দেখো নিচে আমি আরেকটা ওয়েব দেখিয়েছি এখানে তোমাদের সাইন ওয়েভে। এখানে আমরা এই সাইন ওয়েভটাকে, অর্থাৎ একটা সাইকেলটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছি। এই চারটা ভাগ তোমাদের আমি এখানে দেখিয়েছি। দেখো 1 2 3 4। তাহলে 1 নম্বর পজিশন যেটা, অর্থাৎ অল্টারনেশনের অর্ধেক অংশ, এটাকে আমরা π/2 অর্থাৎ 90 ডিগ্রি দ্বারা চিহ্নিত করেছি। এর পরবর্তীতে যে আমরা পাই দিয়েছি, অর্থাৎ অল্টারনেশনের শেষ প্রান্তটা, এটা আমরা কি দিয়েছি পাই, অর্থাৎ 180 ডিগ্রি। এর পরবর্তী পজিশন দেখো 180 পরে 3π/2 অর্থাৎ 270 ডিগ্রি এখানে দিয়েছি। এরপর আমরা 2π অর্থাৎ 360 ডিগ্রি আমরা উপস্থাপন করছি। এই চারটা ভাগে আমরা কি করছি, ভাগ করছি একটা ওয়েভকে, অর্থাৎ সাইন ওয়েভকে আমরা চারটা ভাগে ভাগ করে দেখিয়েছি। অর্থাৎ তাহলে এই অর্ধাংশ 90 আর এতটুকু মান, অল্টারনেশন 180 ডিগ্রি, এবং পরবর্তী আরো আরেকটা অল্টারনেশনের অর্ধেক অংশ 270, আবার লাস্টে আমরা দিয়েছি 360। তাহলে এটাকে আমরা টাইমিং হিসাবে, এদিকে আমরা
হরাইজন্টাল ভাবে টাইমিং দেখেছি এবং ভার্টিক্যাল ভাবে আমরা ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ দেখিয়েছি। তাহলে উপরে পজিটিভ নিচে নেগেটিভ। তার টাইমিংটা দেখো আমরা টাইমিংটাও বাদ করে দিয়েছি। তাহলে সম্পূর্ণকে বলা হয় পিরিয়ড অর্থাৎ টাইম টি দ্বারা। তাহলে এখানে আমরা যদি লাস্ট থেকে আসি তাহলে এটা টি, এর পরবর্তীতে 3t/4, এরপরটা যেহেতু অর্ধেক t/2, এর আগেরটা কি t/4। এভাবে আমরা এই সাইকেলটাকে ভাগ করে তোমাদের দেখিয়েছি বোঝার জন্য। আর এখানে আমরা ওমেগা টি দিয়ে দিয়েছি। ওমেগাটা মূলত কৌণিক একটা মান, এটা 2πf দ্বারা আমরা চিহ্নিত করি এটাকে। তাহলে বন্ধুরা দেখো এই পাশে আমরা আরেকটা ওয়েভ দেখেছি। ওয়েভ বলতে এখানে দুইটা সাইন ওয়েভ দেখেছি। দুইটা দেখো এই জিরো থেকে শুরু হয়েছে, তাহলে এই পর্যন্ত একটা সাইন ওয়েভ, আবার এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় আমরা একটা সাইন ওয়েভ ধরতে পারি। তাহলে আমরা হরাইজন্টাল ভাবে টাইমিং দেখেছি এবং ভার্টিক্যাল ভাবে আমরা ভোল্টেজ দেখিয়েছি জিরো থেকে। তাহলে দেখো এই মাঝখানে দেখো এই জিরো পজিশন থেকে উপরটুকু আমরা এমপ্লিটিউড বলে থাকি এটুকুকে। আর একটা সাইকেল বা ওয়েভে দুইটা অল্টারনেশন মিলা কি হয়, একটা টাইম পিরিয়ড হয়। অর্থাৎ টাইমিং, অর্থাৎ টাইমিং এর সাথে আমরা এটাকে টাইম পিরিয়ড বলতে পারি অথবা সাইকেলও বলে থাকি আমরা এটাকে একটা। তাহলে এবং পিক টু পিক অর্থাৎ এই সর্বোচ্চ এবং এই সর্বোচ্চ এই দুইটা পজিশনকে আমরা আগে বলেছি পিক টু পিক ভোল্টেজ। তাহলে বন্ধুরা আমরা এখানে একটা ওয়েভের মাধ্যমে আমরা ওয়েভের যে বিভিন্ন অংশ এবং ওয়েভ থেকে আমরা বিভিন্ন তথ্য পেতে পারি একটা সাইন ওয়েভ থেকে। এই সাইন ওয়েভ বিভিন্ন তথ্য আমরা এখান থেকে শিখতে পারলাম। এখন আসো বন্ধুরা ফ্লাকচুয়েটিং ডিসি। আমরা এই ফ্লাকচুয়েটিং ডিসিটা মূলত কি, অল্টারনেটিং কারেন্টকে রেকটিফিকেশনের পর যে আউটপুট পাওয়া যায় তা খাঁটি ডিসি নয়, এতে কিছু ভেজাল মিশ্রিত থাকে অর্থাৎ এসি মিশানো থাকে। এইরূপ আউটপুটকে আমরা ফ্লাকচুয়েটিং ডিসি বলে থাকি। রেকটিফিকেশনের পর ফিল্টারিং সার্কিট বসে ফিল্টারিং করলে খাঁটি ডিসি পাওয়া যায়। আমরা দেখো নিচে একটা চিত্র দিয়েছি, এখানে একটা আমরা রেকটিফিকেশন একটা এখানে সার্কিট ডায়াগ্রাম দিয়েছি। এর সামনে দেখো ইনপুট ভ্যালু দিয়েছি ভোল্টেজের, আমরা এরকম একটা সাইন ওয়েভ সাথে এরকম তিনটায় দেখো দুইটা পজিটিভ মান ভ্যালু এবং একটা নেগেটিভ ভ্যালু মিলে একটা সাইন ওয়েভ আর প্লাস একটা অল্টারনেশন, দুই এরকম তিনটা ইনপুট আমরা এখানে দিয়েছি। তো আমরা আউটপুট হিসেবে দেখো তিনটায় পজিটিভ মান পেয়েছি অর্থাৎ আমরা খাঁটি ডিসি পেয়েছি। তাহলে এখানে ভেজাল মিশ্রিত ছিল, আমরা কি পাইলাম, খাঁটি ডিসি পাইলাম। তাহলে ফিল্টারিং করার পর আমরা খাঁটি ডিসিটা পেতে পারি। আর উপরে দেখো এরকম যে ওয়েভ গুলা পেয়েছিলাম আমরা, এই ওয়েভ গুলা কি ছিল, ওয়েভ গুলা ত্রুটি যুক্ত ছিল এইগুলা। তাহলে আমরা ওই ওয়েভটাকে এরকম এখান থেকে সাইন ওয়েভ আমরা তৈরি করে এই সাইন ওয়েভটাকে পিওর ডিসি হিসাবে অর্থাৎ খাঁটি ডিসি হিসাবে রেকটিফাইং করে পেতে পারি। তাহলে বন্ধুরা এখন আসো ডিসি ও এসি সার্কিটের তুলনামূলক পার্থক্য। প্রথমে আসা যাক ডিসি সার্কিট। আমরা এখানে 5টা করে তোমাদের তুলনা করেছি 5টা। দেখো আমরা 1 নম্বর বলেছি যে ভোল্টেজ বা কারেন্টের দিক সময়ের সাথে পরিবর্তিত হয় না অর্থাৎ স্থির থাকে বা অপরিবর্তনশীল থাকে তাকে আমরা কি বলি, ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্ট বলে থাকি। কিন্তু যে ভোল্টেজ বা কারেন্টের দিক সময়ের সাথে কি হয়, পরিবর্তিত হয়, তাকে আমরা এসি ভোল্টেজ বা এসি কারেন্ট বলি। একটু আমরা দেখেছি চিত্রের মাধ্যমে। এখন দেখো বন্ধুরা ডিসি সার্কিটের মধ্যে উৎস হিসেবে ব্যাটারি অথবা ডিসি জেনারেটর আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা এসির ক্ষেত্রে শুধুমাত্র এসি জেনারেটর ব্যবহার করে থাকি উৎস হিসাবে। দেখো ডিসিতে আমরা প্যারামিটার হিসাবে শুধুমাত্র রেজিস্ট্যান্স ব্যবহার করি, কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে আমরা প্যারামিটার হিসেবে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স এগুলা ব্যবহার করি। এছাড়া এইগুলা সমন্বয়ে যেটা আমরা বলি ইম্পিডেন্স আমরা এসি সার্কিটে ব্যবহার করে থাকি। দেখো 4 নম্বর আমরা বলছি যোগ বিয়োগ কারেন্টের গাণিতিক নিয়মে আমরা করতে পারি ডিসি সার্কিটের ক্ষেত্রে, কিন্তু যোগ বিয়োগ কারেন্টের ভেক্টরের বীজগণিতিক নিয়মে আমরা এসি সার্কিটের ক্ষেত্রে করতে পারি। অর্থাৎ যোগ বিয়োগ আমরা যেটা করব সেটা ভেক্টরিক্যাল ভাবে করতে হবে, ভেক্টর বীজগণিতিক নিয়মে করি সেটা এসি সার্কিটের ক্ষেত্রে। আর আমরা ডিসির ক্ষেত্রে কি করি, গাণিতিক নিয়মে করতে পারি যোগ বিয়োগটা। তাহলে এখন দেখো ডিসি সার্কিট ক্ষেত্রে আমরা আরেকটা তুলনা করেছি যে ফ্রিকোয়েন্সির কোনো প্রভাব নেই। অর্থাৎ এখানে যেহেতু শুধুমাত্র রেজিস্ট্যান্স আর অন্য কোনো এলিমেন্ট নাই, শুধু এখানে ফ্রিকোয়েন্সির কোনো প্রভাব পড়ে না। কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে দেখো এখানে ফ্রিকোয়েন্সির প্রভাব পড়ে, কারণ কি এখানে ইন্ডাকটেন্স আছে, ক্যাপাসিট্যান্স আছে। যেহেতু ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্সের কারণে কি মান কমে এবং বাড়ে, এই কারণে আমরা দেখলাম যে বন্ধুরা এখানে ডিসি এবং এসি সার্কিটের কিছু তুলনা আমরা এইভাবে করতে পারি। যে তোমরা আরো কিছু তোমাদের পাঠ্য বই থেকে তোমরা শিখে নেবে। তাহলে আমরা মোটামুটি এই কটা আমরা আলোচনা করলাম। এখন আসা যাক বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব। বিশ্বের অন্যান্য দেশের নিয়ে বাংলাদেশে বাণিজ্যিকভাবে এসি বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। পাওয়ার হাউস বা উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে প্রেরণ, বিতরণ এবং ব্যবহার সবই তার ও বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে করা হয়ে থাকে। অর্থাৎ
আমরা যেই জায়গায় পাওয়ার স্টেশন থেকে যেখান থেকে বিদ্যুৎটা উৎপাদন করি সেখান থেকে উৎপাদন করার পর এটাকে আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন করি কিসের মাধ্যমে, তারের মাধ্যমে এবং বিভিন্ন প্রকার যন্ত্রপাতির মাধ্যমে। তাহলে এগুলা সবই কি, সবগুলো সার্কিট ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করা হয় থাকে। এই সবকিছুই প্রযুক্তির ক্ষেত্র হিসেবে ধরা হয়, এইগুলা সবই কি বিজ্ঞানের বা প্রযুক্তির ফল। যেহেতু বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে আমরা কি বলি, সার্কিট বলে থাকি, সেহেতু বিদ্যুৎ উৎপত্তি স্থল হতে সম্পূর্ণ পথ অর্থাৎ সার্কিট বা যন্ত্রপাতির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার কি আসে, কি করে উৎপত্তি স্থলে ফিরে আসে বা সেইখানে আসা শেষ হয়। সুতরাং বিদ্যুৎ প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমরা বলতে পারি যে অপরিসীম। এখানে বন্ধুরা আমি আরো কিছু টপিকস তোমাদের এই বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব দিয়েছি। পরবর্তী পেজে চলে যাই আমরা। দেখো এখানে আমরা বলেছি যে এসি কে রেকটিফায়ার ব্যবহার করে সুবিধা মতো ডিসি তে রূপান্তর করে ব্যবহার করা যায়। 3 ফেজ 4 তার স্টার সংযোগ ব্যবহার করে 3 ফেজ ও 1 ফেজ লোড পরিচালনা করা যায়। এমনকি গরিব এবং উন্নয়নশীল দেশ উচ্চ ভোল্টেজ ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন করে বা তৈরি করে দূর দূরান্তে ট্রান্সফরমারের সাহায্যে পরিবহন করে গ্রাহকের চাহিদা মতো ভোল্টেজ বা বিদ্যুৎ শক্তি সরবরাহ ব্যবহার করতে পারতেছে। তাই সেই সমস্ত দেশে কলকারখানা, অফিস আদালত, আবাসিক গৃহ, সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো কি এসি সরবরাহের উপযোগী করে তৈরি করা হয়। সেই এসি এনার্জি ব্যবহার করে আজ মানব সভ্যতা কিন্তু চরম উন্নতির চরম শিখরে পৌঁছেছে। সুতরাং আমরা বলতে পারি যে বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের কোনো বিকল্প নেই। সুতরাং এসি সার্কিটের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম আমরা বলতে পারি। তাহলে বন্ধুরা আমরা এসি সার্কিটের গুরুত্ব সম্পর্কে জানলাম। এখন আমরা এসি সার্কিটের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানবো। এখন দেখো এসি সার্কিটের প্রথমে আমরা সুবিধা নিয়ে আলোচনা করেছি। 1 নম্বরে আমি বলেছি উৎপাদনের ক্ষেত্রে 90%ই এসি, সুতরাং এসি সার্কিটের ব্যবহারও বেশি। 2 নম্বরে আমরা বলছি এসি সার্কিটে ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ বৃদ্ধি করে বহু দূরে প্রেরণ করা যায়, আবার ভোল্টেজ কমিয়ে প্রয়োজনীয় মানে নিয়ে আসা যায়। তাহলে আমরা ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজকে বাড়াইতেও পারি এবং কমাইতেও পারি। আমাদের বেশি প্রয়োজন হলে বাড়াবো, যখন কম প্রয়োজন হয় তখন কমিয়ে নিয়ে আসবো। এইভাবে আমরা কি করতে পারি, এসি সার্কিটের সাহায্যে ট্রান্সফরমার ব্যবহার করে কাজ করতে পারি। প্রয়োজনে এসি কে ডিসি তে রূপান্তর করে ব্যবহার করা যায়, আবার গ্রাহকের সুবিধা অনুযায়ী 1 ফেজ ও 3 ফেজ ব্যবহার করা যায়। এসি সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতির গঠন সহজ, দাম কম। এছাড়া এসি সার্কিটের এফিসিয়েন্সি ভালো, এখানে আমরা এসি সার্কিটটা ব্যবহার করে থাকি। এখন দেখো বন্ধুরা, এখানে এসি সার্কিটের অসুবিধা আমরা দিয়েছি। 1, এসি সার্কিটের সাহায্যে ব্যাটারি চার্জ করা যায় না, ইলেকট্রোপ্লেটিং এ এসি সার্কিট ব্যবহৃত হয় না, নয়েজ ও হারমোনিক্সের দরুন এসি সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতির স্থায়িত্ব কম। আমরা একটু আগেই নয়েজ এবং হারমোনিক্স সম্পর্কে বলেছি। নয়েজ হচ্ছে গোলযোগ বা ত্রুটির সমস্যা, হারমোনিক্স হচ্ছে অর্থাৎ সাধারণ ওয়েভ এবং জটিল ওয়েভের মিশ্রণ। এর ফলে দেখা যায় বিকৃত ধরনের ওয়েভের সৃষ্টি হতে পারে। এতে হারমোনিক্সের এই ত্রুটির কারণে ওয়েভের সমস্যা হয়। সুতরাং তখন কি এসি সার্কিটের ব্যবহার যন্ত্রপাতির স্থায়িত্ব কমে যায়। এখানে স্ক্রিন ইফেক্টের কারণে রেজিস্ট্যান্সের মান বেড়ে যায়, ফলে প্রবাহ কারেন্টের প্রবাহের মান কি হয়, কমে যায়। তাহলে এই স্ক্রিন ইফেক্ট আমরা অনেকে জানি না। এই স্ক্রিন ইফেক্টটা হচ্ছে অর্থাৎ যে কন্ডাক্টর বা পরিবাহী থাকে ওই পরিবাহীর ভিতর দিয়া কারেন্টটা যাওয়ার প্রবণতা থাকা দরকার, কিন্তু সেটা না করে করে কি উপরে ব্যাগ দিয়ে সে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ স্ক্রিন অর্থাৎ চামড়া যে আছে, ত্বক যে আছে উপরে, ওইটার উপর দিয়ে যাওয়ার প্রবণতাকে আমরা বলি স্ক্রিন ইফেক্ট। তো বলা হয়েছে যে স্ক্রিন ইফেক্টের কারণে রেজিস্ট্যান্সের মান বেড়ে যায়, আবার কি হয়, এর ফলে কারেন্ট প্রবাহের মান কমে যায়। পরিবর্তনশীল গতির জন্য ছাপাখানায় বলছি উত্তোলন যন্ত্রে যেমন লিফট, হয়েস্ট ইত্যাদিতে এসি সার্কিট ব্যবহার করা যায় না। অর্থাৎ পরিবর্তনশীল গতি, অর্থাৎ যখন মান কমে দেখা যায় যে এসি সার্কিটে কি করতে একবার মান বাড়তেছে আবার কমতেছে, তাহলে এই গতির পরিবর্তন হচ্ছে। এই কারণে আমরা কি করি, সাধারণত এই সমস্যাগুলো দেখা যায়, যে এই অবশ্যই অসুবিধাগুলো দেখা যায়। আমরা এই কারণে বলছি পরিবর্তনশীল গতির জন্য ছাপাখানায়, উত্তোলন যন্ত্রে, লিফট, হয়েস্ট ইত্যাদি এসি সার্কিট ব্যবহার করা যায় না। তাহলে এখন বন্ধুরা আসো আমরা এসি ভোল্টেজ উৎপাদন প্রক্রিয়া এখন বর্ণনা করব। এসি ভোল্টেজ উৎপাদন 1 নং চিত্রে একটি এক প্যাচের কয়েল একটা চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে আছে, যা অনায়াসে ঘুরতে পারে। কয়েলটি এ বি সি ডি দ্বারা চিহ্নিত আছে। কয়েলের 2 প্রান্তে 2টি তামার রিং R1 R2 যুক্ত আছে এবং কার্বনের 2টি স্থির বাস B1 B2 ঘূর্ণায়মান রিং 2টির গা ঘেঁষে স্থাপন করা হয়েছে, যা কয়েলে আবিষ্ট ভোল্টেজ বা কারেন্ট বহির সার্কিটে প্রেরণ করে। যদি কয়েলটি চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরে তবে কয়েলটি চুম্বকীয় ফ্লাক্সে কর্তন করে, ফলে এতে ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় সূত্রাংশে ভোল্টেজ উৎপন্ন হয়। এই উৎপন্ন ভোল্টেজ ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তন হারের উপর নির্ভরশীল এবং উৎপন্ন ভোল্টেজের পরিমাণ E = NdΦ/dt। এই আবিষ্ট ভোল্টেজ ফ্লেমিং এর দক্ষিণ হস্ত নিয়ম দ্বারা নির্ধারণ করা হয়। তাহলে আমি এখানে
যে তথ্যটা দিলাম আমি এখানে আবার তোমার চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা একটু খেয়াল করো। দেখেন এখানে আমরা একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল, দুইটা এরকম চুম্বক দণ্ড দিয়েছি, মেরু দিয়েছি আমরা নর্থ এবং সাউথ। আমরা জানি যে নর্থ পোল হতে সাউথ পোলের দিকে চুম্বক বলয়াকারগুলো কি এই নর্থ থেকে সাউথের দিকে প্রবাহিত হয়। এখানে এই যে দুই চুম্বকের মাঝখানে এটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড হিসাবে ধরেছি। এখানে দেখো এই ম্যাগনেটিক ফিল্ড যেখানে আছে এখানে আমরা একটা কয়েল এক পেচের, আমরা বলছি যে এক পেচের একটা কয়েল, অর্থাৎ এ বি সি ডি, এটা একটা পেচের একটা কয়েল, এটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝে অনায়াসে ঘুরতে পারে এরকম অবস্থায় থাকবে। কয়েলটি এ বি সি ডি দ্বারা চিহ্নিত আছে, এই যে এ বি সি ডি দ্বারা আমরা চিহ্নিত করছি। বলছি দুই পাশে দুইটা তামার রিং R1 R2। দেখো বন্ধুরা এই যে এই পাশে একটা তামার রিং R1, এই পাশে একটা তামার রিং R2, এটাকে আমরা স্লিপ রিং বা স্পিড রিং হিসাবে বলি, এটাকে ডিসিতে আমরা কমিউটেটর হিসাবে বলে থাকি। তাহলে দেখো বন্ধুরা এসিতে যেটা আমরা এখানে আমরা বলছি এখানে রিং তামার দুইটা রিং R1 এবং R2, এবং দেখো বলছি ওই দুটার সাথে কার্বনের দুইটা স্থির বাস B1 B2 ঘূর্ণায়মান রিং দুটি গা গ্যাসে স্থাপন করা হয়েছে। এই দুটা ঘুরতে পারে এরকম অবস্থা থাকবে, কিন্তু এই দুটা গা গ্যাস দেখো এই জায়গায় একটা B1 আমরা ব্রাশ দিয়েছি, এবং এই যে রিং R2 আছে এটার এই পাশে দেখো আমরা B2 ব্রাশ দ্বারা যুক্ত করেছি। যুক্ত করে কি করছি, একটা সার্কিটের সাহায্যে আমরা এটা সংযোগ করে দিয়েছি, যাতে এই সার্কিটের মধ্যে আমরা কারেন্টটা কি বহির সার্কিটে আমরা নিয়ে আসতে পারি। এখানে দেখো এই সার্কিটের মধ্যে একটা গ্যালভানোমিটার আমরা সংযোগ করেছি, এই গ্যালভানোমিটারের সাহায্যে আমরা ভোল্টেজের পার্ট এখান থেকে নিতে পারবো। তাহলে দেখো বন্ধুরা আমরা এই কথাগুলো এখানে উপস্থাপন করেছি, এবং যখন এই কয়েলটা অর্থাৎ এই এবিসিডি কয়েলটা এই চুম্বক দুই দণ্ড দুটার মাঝখানে অনায়াসে ঘুরবে, তখন কি করবে এই ফ্লাক্স গুলাকে এই পরিবাহীটা কর্তন করবে, কর্তন করে এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে উৎপন্ন হয়। এটাকে আমরা বলছি যে এটা কি হিসেবে কাজ করে, ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় সূত্রাংশে ভোল্টেজ উৎপন্ন করে। অর্থাৎ উৎপন্ন ভোল্টেজের ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তন হারের উপর নির্ভরশীল, এবং উৎপন্ন ভোল্টেজের পরিমাণটা কি বলছে E = N/dt। এই আবিষ্ট ভোল্টেজ ফ্লেমিং এর রাইট হ্যান্ডস নিয়ম অনুসারে নির্ধারণ করা, অর্থাৎ দক্ষিণ হস্ত নিয়ম দ্বারা পরিচালিত হয়। এখানে দেখো আমি রাইট হ্যান্ডস রুলটা এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এই যে আমাদের থিম আছে এখানে বৃদ্ধাঙ্গুলি আছে, এটা দ্বারা আমরা কি বলছি ডিরেকশন বোঝাইছি, অর্থাৎ গতি বোঝাইছি কোন দিকে ঘুরবে। আর দেখো এই যে আমাদের তর্জনী যেটা আছে, এই তর্জনীর দ্বারা আমরা ফিল্ডের ডিরেকশন দেখিয়েছি এখানে, অর্থাৎ ফ্লাক্স বা বলয়াকার ডিরেকশন, এবং আমরা দেখো এই মধ্যমা দ্বারা আমরা কি বুঝেছি কারেন্টের ডিরেকশন দেখিয়েছি। তাহলে বন্ধুরা পরবর্তী পেজে আমরা চলে যাই। দেখো এখানে এসি ভোল্টেজ উৎপাদন প্রক্রিয়ার আমরা একটা সাইন বড় করে এখানে এঁকে দিয়েছি তোমাদের বোঝার জন্য। দেখো উপরে দিকে আমি ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ভোল্টেজকে চিহ্নিত করছি, এবং এটা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ভাবে দেখো এখানে যে টাইমিং থাকবে এই টাইমিং এর সাথে আমরা এই জায়গায় রোটেশন দেখিয়েছি। রোটেশন বলতে এখন দেখো এই যে রোটেশন বলতে আমরা এই যে বৃদ্ধাঙ্গুলি দ্বারা বুঝেছিলাম ডিরেকশন অফ ফোর্স, তাহলে ফোর্সটার ডিরেকশন অর্থাৎ কোন দিকে ঘুরবে। দেখো আমি এই যে কয়েল এখানে এই যে ঘূর্ণনের দিক দেখিয়েছি, এই যে ঘূর্ণনের দিক প্রত্যেকটা কয়েলের মধ্যে, অর্থাৎ এখানে 5টা পজিশনে এই কয়েলটা কাজ করে 1 2 3 4 5, এই যে আমরা 1 2 3 4 5টা পজিশন দেখিয়েছি। একটা 0 পজিশন, একটা 90 পজিশন, একটা 180 ডিগ্রি পজিশন, একটা 270 ডিগ্রি পজিশন, একটা 360 ডিগ্রি পজিশনে আমরা এই 5টা পজিশনে 5টা কয়েলকে এখানে উপস্থাপন করেছি। দেখো এখানে এই যে আমাদের ডিরেকশন দেওয়া আছে এ বি সি ডি, এই যে এই ডিরেকশনে এদিকে মোশন অর্থাৎ এদিকে আমাদের ফোর্স, তাহলে প্রত্যেকটা আমরা ফোর্সের দিক একই দিকে এভাবে দেখিয়েছি। তাহলে এগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করব, পরের পেজে চলে যাই। তাহলে এখানে দেখো পরের পেজে যাওয়ার আগে আরেকটু বলে নিই তোমাদের, এখানে নর্থ পোল এবং সাউথ পোল আছে। এই নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে আমাদের এই যে আমরা পূর্বের পেজে একটা কয়েল দেখিয়েছিলাম, ওই কয়েলটারই এখানে যে 5টা অবস্থান 5টা পজিশনে, এই 5টা পজিশন আমরা দেখিয়েছি। এটার বিস্তারিত আলোচনার সামনের পেজে আমরা করেছি, সেখানে গেলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তাহলে দেখা যাক বন্ধুরা, এখানে আমরা ধরা যাক চিত্র অনুযায়ী 1 নং পজিশনে এবিসিডি কয়েলের তল চুম্বকীয় ফ্লাক্সের সাথে পরস্পর সমকোণে অবস্থান করছে। এই অবস্থায় কয়েলের সাথে সংযুক্ত ফ্লাক্স সর্বোচ্চ, কিন্তু ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হার সর্বনিম্ন। সুতরাং কয়েলে উৎপন্ন ভোল্টেজ কি 0, কারণ এবি ও সিডি স্লাইড ফ্লাক্সের সমান্তরালে থাকে এবং এরা কোনো ফ্লাক্স কর্তন করতে পারে না। সুতরাং যেহেতু ফ্লাক্স কর্তন করতে পারে না, সুতরাং এই জায়গায় কোনো ভোল্টেজ কি উৎপন্ন হয় না, সেই পয়েন্ট আমরা 0 পজিশন বলছি। অর্থাৎ এই যে এই পজিশনটা এখানে আমরা বলছি যে এটা প্রাথমিক অবস্থায় 90 ডিগ্রি পজিশনে থাকে, কিন্তু তখন ফ্লাক্স থাকে, কিন্তু ফ্লাক্সের পরিবর্তনের হার অর্থাৎ ফ্লাক্স কাটার হার থাকে কি 0, অর্থাৎ তখন এবি এবং সিডি যে সাইডটা থাকে সেটা সমান্তরাল থাকে। এই কারণে কি করতে পারে না, ফ্লাক্সে কর্তন করতে পারে না, তখন কোনো ভোল্টেজ এই জায়গায় উৎপন্ন হয় না। আবার দেখো আমরা 2 নম্বর পজিশন, যখন 1 থেকে 2 পজিশনে আসবো, এখানে কি বলছি চিত্র অনুযায়ী যখন কয়েল 1 নং পজিশন হতে 2 নং পজিশনে অর্থাৎ 90 ডিগ্রি ঘুরে আসে, তখন এ বি সি ডি কয়েলের তল
চুম্বকীয় ফ্লাক্সের সাথে পরস্পর সমান্তরালে অবস্থান করছে। এই অবস্থায় কয়েলের সাথে সংযুক্ত ফ্লাক্স সর্বনিম্ন, কিন্তু ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হার সর্বোচ্চ। সুতরাং কয়েলে উৎপন্ন ভোল্টেজ সর্বোচ্চ। কারণটা কি? এ বি ও সিডি স্লাইড ফ্লাক্সের সাথে পরস্পর সমকোণে থাকে এবং এরা সর্বোচ্চ ফ্লাক্স কর্তন করতে পারে। অর্থাৎ এই যে পজিশনটা, এটা আমরা দেখেছি যে এটা কি আছে, সমান্তরাল অবস্থায় আছে। এখানে ফ্লাক্স কি সর্বোচ্চ, ফ্লাক্স সর্বোচ্চ, কিন্তু ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হারটা কি সর্বোচ্চ, কিন্তু ফ্লাক্সটা সর্বনিম্ন থাকে। কিন্তু বন্ধুরা দেখো, এই যে এই পজিশনটা আছে, আমরা এখানে বলছি যে এবিসিডি স্লাইড ফ্লাক্সের সাথে সমকোণে অবস্থান করে যখন, তখন কি করতে পারে? সর্বোচ্চ ফ্লাক্সে সে কর্তন করতে পারে। তাহলে এই কর্তন করার কারণে সে করে কি করে, এই ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ ভোল্টেজ এই জায়গায় সে পায়, উৎপন্ন করতে পারে। অর্থাৎ 0 থেকে দেখো এই পজিশনে 90 ডিগ্রি পজিশন সর্বোচ্চ, আবার সর্বোচ্চ থেকে আস্তে আস্তে কি 180 ডিগ্রিতে কমে আসে। দেখো বন্ধুরা চিত্রণ যে আবার কয়েল 2 নং পজিশন হতে যখন 3 নং পজিশন অর্থাৎ 90 হতে 180 ডিগ্রিতে ঘুরে আসে, তখন এবিসিডি কয়েলের তল অর্থাৎ চুম্বকীয় ফ্লাক্সের সাথে পরস্পর সমকোণে অবস্থান করছে, অর্থাৎ আবার সেই প্রথমবারের পজিশন চলে যায়। এই অবস্থায় কয়েলের সাথে সংযুক্ত ফ্লাক্স সর্বোচ্চ, কিন্তু ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হার সর্বনিম্ন। সুতরাং কয়েলে উৎপন্ন ভোল্টেজ শূন্য, কারণ এ বি ও সিডি স্লাইড ফ্লাক্সের সমান্তরাল থাকে, এরা কোনো ফ্লাক্স কর্তন করতে পারে না। তাহলে এই যে 3 নম্বর পজিশনটা, এটা আবার এই 1 নম্বর পজিশনের মধ্যে চলে যায়। তখন কি এটা সমান্তরাল চলে যাওয়ার কারণে দেখা যায় যে এটা কি করতে পারে না, অর্থাৎ ভোল্টেজকে কর্তন করতে পারতেছে না। তাহলে বন্ধুরা আমরা 3টা ধাপ এখানে দেখলাম। এখন পরবর্তী ফেজে আরো 2টা ধাপ দেখব। এখানে দেখো বন্ধুরা, চিত্রানুযায়ী অনুরূপভাবে কয়েলটি চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতে থাকলে এক্ষেত্রে উৎপন্ন ভোল্টেজের দিক ঘূর্ণন পূর্বের তুলনায় বিপরীত দিকে হয়ে যায়। অর্থাৎ আগে দেখা গেছে 0 থেকে পজিটিভ দিকে এরকম সর্বোচ্চ থেকে আবার সর্বনিম্নতে আসছে, এখন দেখো নেগেটিভ দিকে, অর্থাৎ তাহলে ডিরেকশনটা কি হয়েছে, পোলারিটি চেঞ্জ হয়ে গেছে। এখন এই 180 থেকে 270 নেগেটিভ দিকে সর্বোচ্চ, এবং এই সর্বোচ্চ থেকে আবার সর্বনিম্ন 0 থেকে 360 ডিগ্রিতে চলে গেছে। তাহলে দেখো এখন আমরা বলছি চিত্রণ যে অনুরূপভাবে কয়েলটি চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতে থাকলে এক্ষেত্রে উৎপন্ন ভোল্টেজের দিক পূর্বের তুলনায় বিপরীত দিকে হবে। চিত্রাঞ্জলি কয়েল যখন 3 নং পজিশন হতে বলছি আমরা 4 নং পজিশন অর্থাৎ 180 হতে 270 ডিগ্রি ঘুরে আসে, অর্থাৎ তাহলে এই 180 থেকে 270 ডিগ্রি যখন আসছে, তখন ডিসিবিএ কয়েলের তল চুম্বকীয় ফ্লাক্সের সাথে পরস্পর সমান্তরালে অবস্থান করে। এই অবস্থায় কয়েলের সাথে সংযুক্ত ফ্লাক্স সর্বনিম্ন, কিন্তু ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তন হার কি সর্বোচ্চ। সুতরাং কয়েলে উৎপন্ন ভোল্টেজ কি হয়, সর্বোচ্চ হয়, কারণ ডিসি ও বিএস লাইট ফ্লাক্সের সাথে পরস্পর সমকোণে থাকে এবং এরা সর্বোচ্চ ফ্লাক্স কর্তন করে। অর্থাৎ আগে কারেন্টটা গেছে দেখো এ থেকে বি থেকে আবার সি থেকে ডি এর দিকে, কিন্তু এখন দেখো এই ডি থেকে যাচ্ছে কি সি এর দিকে, আবার বি থেকে এর দিকে। তাহলে আমাদের কি হয়েছে, অর্থাৎ পোলারিটি চেঞ্জ করার কারণে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। অর্থাৎ এই ডিসি হয়ে গেছে এবং বি হয়ে গেছে, কারণ আগে আমার এ থেকে বি তে গেছে, তখন আমরা 0 থেকে 90 পাইছি, এবং সি থেকে ডি, তখন আবার আমরা এই সর্বোচ্চ থেকে আবার 180 দিকে আসছে। এখন আবার কি হয়েছে, এই পজিশন ডি থেকে সি তে গেছে, এখন 180 থেকে 270 আসবো, এবং বি সি থেকে যখন যে এই এতে যাবো, অর্থাৎ তখন যখন কর্তন করবে ফ্লাক্সকে, তখন আমরা কি এই সর্বোচ্চ থেকে আবার 0 তে চলে যাবো, অর্থাৎ 360 ডিগ্রিতে চলে যাবো। তাহলে দেখো বন্ধুরা এই কথা আমরা লিখেছি এখানে, ডিসি ও বিএস লাইট ফ্লাক্সের সাথে পরস্পর সমকোণে থাকে এবং সর্বোচ্চ ফ্লাক্স কর্তন করে। অর্থাৎ এই অবস্থায় সর্বোচ্চ ফ্লাক্সে কর্তন করবে, তখন আমরা সর্বোচ্চ ভোল্টেজ পাবো 270 ডিগ্রি পজিশন। তখন আবার দেখো চিত্রণ যে আবার কয়েল যখন 4 নং পজিশন হতে 5 নং পজিশন অর্থাৎ 270 হতে 360 ডিগ্রি ঘুরে আসে, তখন ডিসিবিএ কয়েলের তল চুম্বকীয় ফ্লাক্সের সাথে পরস্পর সমকোণে অবস্থান করে। এই অবস্থায় কয়েলের সাথে সংযুক্ত ফ্লাক্স সর্বোচ্চ, কিন্তু ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হার সর্বনিম্ন। সুতরাং কয়েলে উৎপন্ন ভোল্টেজ শূন্য, কারণ ডিসি ও বিএ স্লাইড ফ্লাক্সের সাথে সমান্তরাল থাকে, এরা কোনো ফ্লাক্সকে কর্তন করতে পারে না। অর্থাৎ শেষেরটা আবার এই পূর্বের মতো প্রথম অবস্থার মধ্যে চলে আসে। সুতরাং এই জায়গায় আবার সমান্তরাল থাকে, সুতরাং ফ্লাক্সকে কর্তন করতে পারে না, সুতরাং এই জায়গায় কোনো ভোল্টেজ উৎপন্ন হতে পারে না। তাহলে বন্ধুরা আমরা এখানে আমরা পর্যায়ক্রমে এই ধাপে ধাপে 1 2 3 4 5টা ধাপে তোমাদের দেখাইলাম কিভাবে ভোল্টেজ উৎপন্ন হয়। তাহলে এসি ভোল্টেজ কিভাবে উৎপন্ন হয় আমরা শিখতে পারলাম। এখন আরেকটু আছে বাকি, আমরা পরের পেজে দেখে নেই। দেখো উপরোক্ত আলোচনায় দেখা যায় কয়েলে R1 এবং R2 প্রান্তদ্বয় সময়ের সাথে সাথে পোলারিটি পরিবর্তন করে। অর্থাৎ এই R1 এবং R2 কি করতেছে, সময়ের সাথে সাথে পোলারিটি চেঞ্জ করতেছে। কয়েলের অর্ধগুণের জন্য 0 হতে 180 ডিগ্রি পর্যন্ত R1 প্রান্ত পজিটিভ, যখন এই 0 থেকে 180 ডিগ্রি আসে, তখন এই R1 প্রান্তটা পজিটিভ হয় এবং R2 প্রান্তটা নেগেটিভ, অর্থাৎ এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন এটা পজিটিভ হবে। আবার যখন পরবর্তী ধাপে পরবর্তী অল্টারনেশন অর্থাৎ 180 থেকে যখন 360 যাবে, তখন এইটা পজিটিভ হবে, অর্থাৎ R2 টা পজিটিভ হয়ে যাবে, তখন কারেন্ট ডিরেকশন ডিসি এদিকে হয়ে যাবে, এবি এদিকে হয়ে যাবে। এখন যেহেতু এবি সিডি হইতেছে, তখন ডিসি
এরকম বিয়ে হয়ে যাবে, তখন R2টা পজিটিভ হয়ে যাবে, R1টা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এটাই আমরা লিখছি দেখো বন্ধুরা। আবার 180 হতে 360 ডিগ্রি পর্যন্ত R1 প্রান্ত পজিটিভ নেগেটিভ এবং R2 প্রান্ত পজিটিভ হয়, তখন বিপরীত দিকে ভোল্টেজ বা কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ 0 হতে 360 ডিগ্রি পর্যন্ত একটা পূর্ণ সাইকেল বা ওয়েভ তৈরি করে, একে আমরা অল্টারনেটিং ভোল্টেজ বা কারেন্ট বলে থাকি। তাহলে বন্ধুরা এইভাবে আমরা কি করতে পারি, ভোল্টেজ আমরা তৈরি, এসি সার্কিটের ভোল্টেজ তৈরি করতে পারি। এখন দেখো বন্ধুরা, এই অধ্যায় সম্ভাব্য প্রশ্নসমূহ, এখানে আমরা 5টা 6টা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। এসি সার্কিটের সংজ্ঞা, এসি সার্কিটের সুবিধা অসুবিধা, ফ্লাকচুয়েটিং ডিসি, ডিসি ও এসি সার্কিটের তুলনা, বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব, এসি ভোল্টেজ উৎপাদন প্রক্রিয়া। তাহলে এই প্রশ্নগুলো তোমরা শিখবে। এখানে বাড়ির কাজ ও প্রশ্ন উত্তর দিয়েছি আমরা। এসি সার্কিটের সংজ্ঞা দাও, এসি সার্কিটের সুবিধা অসুবিধা লেখো, ফ্লাকচুয়েটিং ডিসি কি, ডিসি ও এসি সার্কিটের তুলনামূলক পার্থক্য দেখাও, বৈদ্যুতিক প্রযুক্তির ক্ষেত্রে এসি সার্কিটের গুরুত্ব লেখো, এসি ভোল্টেজ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো। এই প্রশ্নগুলো তোমরা লিখে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে কি করবে, জমা দিবে। তাহলে বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তোমরা যদি এই লাইভ ভিডিওটি আবার দেখতে চাও তবে দক্ষতা বাজারের ফেসবুক পেজে লগইন করো, অর্থাৎ www.facebook.com/skill.govbd অথবা www.skill.govbd তে ভিজিট করো, তাহলে এই ভিডিওটি পুনরায় আবার দেখতে পারবে। আগামী ক্লাসে আলোচনা হবে লেকচার 7 আমার আর অধ্যায় 5-এর যে বাকি অংশটা আছে, অর্থাৎ এসি সার্কিট ও এসি পদ্ধতির প্রাথমিক ধারণার বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। সকলকে ধন্যবাদ দিয়ে আমার লেসন ও সেশন এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।